সবাইকে টার্গেট হাউস করে স্বাগত। চলছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আজকে আমরা আলোচনা করব চক্রবৃদ্ধি সুদের অঙ্ক নিয়ে। এর আগে চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো কয়েকটি পর্বে হয়েছে, আশা করি তোমরা ভিডিওটি দেখেছো। যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে যদি কাজের মনে হয়, এবং যারা যারা নতুন তাদেরকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এর সঙ্গে বেল আইকনটিও প্রেস করতে ভুলো না। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের প্রথম যে অঙ্কটা করব 42-এর দাগের অঙ্ক। এটা বলেছে দুটো টাইপের জিনিস বলেছে। একবার আমরা এখানে বার্ষিক হারের সুদ বের করব, আরেকবার ষান্মাসিক হারের সুদ বের করব। দেখা যাক অঙ্কটা কি বলেছে। কোনো নির্দিষ্ট পরিমাণে অর্থ বার্ষিক 20% সরল সুদের হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ 482 টাকা বেশি হবে যদি সুদ বার্ষিক হারের পরিবর্তে ষান্মাসিক হারে ধার্য করা হয়। আসল কত হবে সেটা আমাদের বের করতে হবে। এখানে দুটো কন্ডিশন বলেছে। 2 বছরের কেস, সময়টা 2 বছর, সবসময়ের জন্য একই থাকবে, আর সুদের হার হচ্ছে 20%, দুটোর ক্ষেত্রে তাই। কিন্তু একটা হচ্ছে ষান্মাসিক হারে আর একটা হচ্ছে বার্ষিক হারে। এই দুটোই, একটা বার্ষিক হারে আর একটা যেটা দেওয়া আছে সেটা ষান্মাসিক হারে। এই দুটো জিনিস আমাদের বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে, আসল একটা ধরে নেব। ধরি এক্ষেত্রে আসল সমান ধরে নিলাম P টাকা। এইবারে যদি আমি বার্ষিক হারে বের করি, সিম্পল হবে বার্ষিক হারে সুদ বের করব। এখানে দুটোর ক্ষেত্রেই চক্রবৃদ্ধি সুদ হবে। এখানে শুধু ডিফারেন্সটা হচ্ছে একটা বার্ষিক আর একটা ষান্মাসিক। এখানে শুধুমাত্র সুদের কথা বলেছে, সেই জন্য কি করব, প্রত্যেকটাতে এই যে পি দিয়ে আমরা প্রথমে সুদাসল বের করব, তারপরে সেখান থেকে আসলটা বাদ দেবো, শুধু সুদটা পাবো। এটা যেহেতু 20 টাকা পার্সেন্টেজ এবং 2 বছরের জন্য এটা বার্ষিক হারে, এটা এইভাবে হলো। তো এটাকে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে এটা যা আসবে, এখান থেকে পি আমরা কমন নিয়ে নিতে পারি, দুটো থেকেই পি কমন নিতে পারি। এটা যদি ক্যালকুলেশন করি, 0 0 কেটে যাচ্ছে, এটা দিয়ে কেটে যাচ্ছে, এটা 5 হবে, 1-এর 5 মানে 6-এর 5 থাকবে, 6-এর 5 গুণিতক 6-এর 5 -1 হবে। এখানে পি যেহেতু কমন নিয়ে নিয়েছি, তাহলে 6 6 36, 5 5 25। তাহলে এটাকে যদি বিয়োগ করে দিই, 36 - 25 মানে হচ্ছে 11/25। ঠিক আছে, এর সঙ্গে গুণ হবে 11/25, আমি একসঙ্গে লিখে দিলাম। এইটা 11p/25, এটা হচ্ছে বার্ষিক হারে সরল সুদ। এবারে ষান্মাসিক হারে যদি সরল সুদটা বের করি, সেক্ষেত্রে আমাদের কি হবে না, ষান্মাসিক হারে সুদ এক্ষেত্রে একটু পরিবর্তন হবে। তোমরা নিশ্চয়ই এর সূত্রটা তোমাদের মনে আছে। এটার ক্ষেত্রে আমরা প্রথমে কি করব না, এখানে 20 আছে, এর সঙ্গে যেহেতু ষান্মাসিক হারে আছে, হাফ দিয়ে গুণ করব, 20-এর সঙ্গে বাই 100 করব, আর এইখানে কিন্তু 2 দিয়ে গুণ হবে ষান্মাসিকের জন্য, তার মানে এটা 2 × 2 হবে, মাইনাস আমরা পি করব। এবারে এটাকে যদি আমি ক্যালকুলেশন করলে এটা পাবো কি, এর ভেতরে আসবে কত, 1 প্লাস এটা 10/100 হোল টু দি পাওয়ার 4 মাইনাস পি একেবারে কমন নিয়ে নিলাম, আর এটা 1-এর 10 হয়ে যাচ্ছে, মানে 11/0 0 কেটে যাবে, 1-এর 10 মানে 11/10, এইটা হোল টু দি পাওয়ার 4 মাইনাস পি। এটা থাকবে, বা পি কমন নিলে -1ও থাকতে পারে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এইবারে এটাকে তো 4 দিয়ে গুণ করলে 1-এর পিঠে 4টা 0 হয়ে যাবে, খুব সহজে ক্যালকুলেশন। ওপরে 11কে আমরা 4 বার গুণ করব। 11কে 4 বার গুণ করলে যেটা আসবে 4, আচ্ছা সেখান থেকে মাইনাস করতে হবে 121, তো 121 এইটা গুণ হবে। এটা গুণ হলে উপরে থাকবে, সেটাকে নিচে হবে কত না, 1-এর পিঠে 3টে 0, এখানে 4টা 0 হবে, 10,000। তো সেখানের সঙ্গে আমি যদি 1 বিয়োগ করি, তাহলে টোটাল ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা হচ্ছে কত না
4 6 4 1 আমি একবার ক্যালকুলেশন করে এটা বসিয়ে দিচ্ছি। একের বিটে 4টা শূন্য নিচে যেমন আছে তেমন থাকবে ইন্টু এক্ষেত্রে পি, এটা ক্যালকুলেশন হলো। এইবারে আমরা দুটো পেলাম, একটা হচ্ছে ষান্মাসিক হারে আর একটা চক্রবৃদ্ধি। এবারে দুটো ডিফারেন্স বলেছে কত, 482। তাহলে এই ক্ষেত্রে অতএব আমরা লিখতে পারি কি না 4641 বাই 10,000 পি মাইনাস 11 পি বাই 25 ইজিক্যাল টু আমাদের যেটা দেওয়া আছে 482। এবারে এটা ক্যালকুলেশন করব, সিম্পল ক্যালকুলেশন। এটা খুব সহজে এখান থেকে পি এর মান আমরা বের করে নিতে পারবো। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা আমাদের কি আসবে, আমি পি কমন নিয়ে বাকিটা ক্যালকুলেশন করে পাশে পাঠিয়ে দেবো। আলটিমেট এখানে পি দাঁড়াবে কত, সেই দুটো ক্যালকুলেশন করলে আসবে 10,000 বাই 241, এটা 2 দিয়ে কেটে যাবে, এটা হবে 2,000, এই সরি 20,000। তো তাহলে আসল পি এর মান যেটা বেরোলো সেটা হচ্ছে 20,000 টাকা। এখানে বির দাগের অপশনটা কারেক্ট অপশন। তো এটা দুটো টাইপ ছিল, আশা করি বুঝতে অসুবিধা হয়নি। চলে আসছি পরের অঙ্কে। পরের অঙ্কটা কি বলেছে দেখে নিই। 43 দাগের অঙ্ক, কোশ্চেন নাম্বার 43। এটা বলেছে যে একটি আসলে 2 বছরের সরল সুদ হলো 660 টাকা, এখানে চক্রবৃদ্ধি সুদ হলো 690 টাকা 30 পয়সা। তো উভয় ক্ষেত্রে সুদের হার সমান, সুদের হার কত হবে সেটা আমাদের বের করতে হবে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুটো আলাদা আলাদা সুদ আছে 2 বছরের ক্ষেত্রে, একটা সরল সুদ একটা চক্রবৃদ্ধি সুদ। এই দুটি সুদের পার্থক্য কত না 696.30 মাইনাস 660 টাকা, এইটা সমান এখানে তাহলে 36.30 টাকা। তো এটা হচ্ছে আমাদের দুটো সুদের মধ্যে পার্থক্য। এইবারে যেটা দেখা যাচ্ছে যে 2 বছরের সুদ যদি 660 টাকা হয় তাহলে 1 বছরের সরল সুদ কত হবে, সরল সুদে ঐকিক নিয়মে সবসময় পাওয়া যাবে। এটাতে তো যেহেতু এটা ওইভাবে চক্রবৃদ্ধি হারে আসল যোগ হচ্ছে না, সেহেতু এটাকে খুব সহজে একে 2 দিয়ে ভাগ করলে 660কে যদি আমি 2 দিয়ে ভাগ করি 330, এটা হচ্ছে এর 1 বছরের সুদ। এইবারে 330 টাকা, যেহেতু 1 বছরের সুদ হচ্ছে 330 টাকা, এই ক্ষেত্রে আমরা বলবো যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য কোথায় হয়। পার্থক্যটা হয় দ্বিতীয় বছর থেকে। প্রথম বছর তো দুটোর মধ্যে একই থাকে, দ্বিতীয় বছর থেকে পার্থক্য হয়। তো প্রথম বছরের যে ক্ষেত্রে আমরা সুদের যে পার্থক্যটা পাচ্ছি দুটো বছরের ক্ষেত্রে, অ্যাকচুয়াল ওটা 330 টাকা যে আসলটা তার উপরে সুদ। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন আমরা করতে পারি যে 1 বছরে 330 টাকার সরল সুদ হচ্ছে কত, 36 টাকা 30 পয়সা। অতএব 1 বছরে 330 টাকার সুদ হবে কত না 36.30 টাকা। এটা আমরা পেলাম। এরপরে যেটা বলেছে যে কি বের করতে বলেছে না সুদের হারটা আমাদের বের করতে হবে এখান থেকে। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই সুদের হার বের করব। অতএব সুদের হার সমান, আই। এটা আমরা যেরকম আমরা সূত্র জানি সেই সূত্র অনুসারে আমরা ব্যবহার করব। 100 গুণিতক সিম্পল ইন্টারেস্ট বাই এখানে প্রিন্সিপাল যেটা আছে 330 ইন্টু 1 বছর, যেহেতু টাইম আছে 1। এটা দশমিক নয়, 100। আচ্ছা একটা শূন্য কেটে দিচ্ছি, এটা 33 থাকছে। তো 33 এটা কেটে যাবে, 33 একে 33 দশমিক আর 1 1.1। আচ্ছা, একে যদি 10 দিয়ে গুণ করি সমান এটা বেরোবে কত, 11%। তাহলে সুদের হার হচ্ছে 11%। এখানে আমাদের যে অপশানগুলো আছে সেই অপশানগুলো থেকে আমরা
দেখতে পাচ্ছি যে এদের মধ্যে কোনোটাই না, তাহলে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান হবে। এই ক্ষেত্রে উত্তর হবে 11%। চলে যাচ্ছে নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কী বলেছে একবার দেখে নিই। 44 দাগের অঙ্ক, বার্ষিক 6% সরল হার ষান্মাসিক হারে ধার্য হলে তার কার্যকারী বার্ষিক সুদের হার হবে। তো এই অঙ্কটা দেখো, এখানে শুধু যেটা বলা আছে যে বার্ষিক 6% হার, আর কোনো ডাটা দেওয়া নেই, কিন্তু এবারে ষান্মাসিক হারে বলেছে সেটা। তো এই ক্ষেত্রে আমরা বার্ষিক সুদের হারটা আমাদের নির্ণয় করতে হবে। ষান্মাসিক যেটা ভাবে ক্যালকুলেশন করে বার্ষিক সুদের হার সেখানে নির্ণয় করবো। এখানে যেহেতু পুরোটাই পার্সেন্টেজের উপরে যে ডাটা দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা 100 টাকার উপরে ধরে নেব। এই ক্ষেত্রে আমরা আসল যদি 100 টাকায় ধরি, 1 বছরের যে চক্রবৃদ্ধি সুদটা হয়, চক্রবৃদ্ধি হারে যেটা হবে, সেই সুদ আসলটা আমরা প্রথমে বের করব। তো তাহলে 100 টাকায় 1 বছরে চক্রবৃদ্ধি সুদ আসল সমান, তাহলে কি হবে না, সূত্র অনুসারে আমরা করব কি 100 গুণিতক 1 প্লাস এখানে হাফ গুণিতক 6/100, আর এটা 2 দিয়ে গুণ হবে, ষান্মাসিক থাকলে 2 × 1, এই টাকা। তো এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে 100 গুণিতক ওটাতে 3 হয়ে যাবে, তাহলে উপরে থাকবে 103। এটা স্কোয়ার আছে, আচ্ছা 100, এটা কেটে যায় 3 হয়ে যায়, 3/100 মানে 103/100, এইটার হোল স্কোয়ার, এই পরিমাণের টাকা। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, এটা যেটা থাকবে এই ক্ষেত্রে আমাদের 100 গুণিতক 103 গুণিতক 103/100 গুণিতক 100, একটা 100 তো কেটে যাচ্ছে। এইবারে এটাকে আমরা যদি 100 দিয়ে ভাগ করি, এটা কাছাকাছি যেটা আসবে, এইটা আসছে একে বাই 100 টাকা। তো এইটাকে যদি আমি এইভাবে ভাগ করে দিই, এটা সমান আসবে কত না 100, যেহেতু দুটো 100 দিয়ে ভাগ হচ্ছে, দুটোর আগে দশমিক বসে যাবে, এত টাকা। এইটা গেল আমাদের সুদ আসল। এইবারে আমাদের যেটা বের করতে বলছে, যে কার্যকারী সুদের হারটা আমাদের বের করতে বলছে। সুদের হারটা এই ক্ষেত্রে আমাদের সুদ আসল থেকে যদি আমরা 100 বাদ দেই, তাহলে সেক্ষেত্রে আমরা কার্যকারী সুদটা পাবো, এবং সেটাই হবে সুদের হার, যেহেতু 100 টাকার মধ্যে এই সুদটা। তো সেই জন্য এটা যেহেতু আমরা আসলকে 100 টাকা ধরেছি, এখানে সুদ যা হবে 1 বছরে সেটাই হবে সুদের হার, কারণ 100 টাকায় সুদ হচ্ছে ওইটা। এটা বারবার মনে রাখতে হবে। অতএব নির্ণয় সুদের হার সমান হচ্ছে 106 থেকে 100 যদি বাদ দিই, তাহলে 6.09%। এটা হচ্ছে সুদের নির্ণয় সুদের হার 6.09। তাহলে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক 45 দাগের অঙ্ক বলেছে, এক ব্যক্তি কিছু পরিমাণে টাকা সরল সুদে এবং সমপরিমাণে টাকা চক্রবৃদ্ধি সুদের হারে ধার দিল। সে দেখতে পেল যে 3 বছরে এবং 2 বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্যের অনুপাত হচ্ছে 25:8। বার্ষিক সরল সুদের হার কত? এটা একবারে ডিফারেন্ট টাইপের অঙ্ক, এবং দুটো সুদ আলাদা সুদকে একবারে একসঙ্গে মার্চ করে অঙ্কটা করা আছে। তো সেক্ষেত্রে আমাদের দুটো সুদকেই এখানে আলাদা আলাদাভাবে নির্ণয় করতে হবে, এবং সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে বের করব। এই ক্ষেত্রে আমরা দুটো জিনিস ধরবো, একটা হচ্ছে আসল আর একটা হচ্ছে সুদের হার। তো আসলটাকে আমরা ধরবো, এই ক্ষেত্রে আসল উভয় ক্ষেত্রেই হবে আসল সমান পি, আর সুদের হারটাকে ধরবো, যেটা আমরা ধরি সাধারণত, সেটা হচ্ছে R%। তো এই দুটো আমরা ধরে নিচ্ছি। এইবারে
ক্যালকুলেশনটা করব যে দু বছরের সুদের পার্থক্য, তাহলে 2 বছরে দুটো সুদ হবে। সুদের পার্থক্য, দু ধরনের সুদ থাকছে, দু ধরনের সুদের পার্থক্য আমরা এখানে করব। সেক্ষেত্রে প্রথমটা, দুটো ক্ষেত্রেই সুদ বের করব, সুদ আসল নয় কিন্তু, সেটা মাথায় রাখতে হবে। এটা থেকে আমরা বিয়োগ করব PRT মানে 2/100। তো পি, তো এটা থেকে পি কমন নিতে পারি, এটা পরে ক্যালকুলেশন করলে এটা নিচে 100 হবে, 100 প্লাস 100 প্লাস R/100 এর হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস 2PR/100। এই ক্ষেত্রে আমরা এটা যেহেতু হোল স্কোয়ার হয়েছে, এটাকে হোল স্কোয়ারের সূত্রে ভেঙে দেবো। হোল স্কোয়ারের সূত্রে ভেঙে দিয়ে ক্যালকুলেশনটা একটু বড় হবে। হোল স্কোয়ারের সূত্রে ভেঙে এটাকে ক্যালকুলেশন করব। এটাকে এইভাবে রেখে ক্যালকুলেশন করতে পারি, ওটাই বেটার হবে। এটা এইভাবে না করে এইভাবে যদি রেখে দিই, তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে কি 1 প্লাস 2R/2AB প্লাস R স্কোয়ার 100 স্কোয়ার, এটা থাকলো মাইনাস পি মাইনাস 2PR/100। তাহলে এই পিটা এর সঙ্গে যদি যোগ হয়ে যায়, এটার সঙ্গে এটা কেটে যাবে, এটা কেটে যাবে, আর এই পিটার সঙ্গে এইটা কেটে যাবে, থাকবে শুধু এইটা। তার মানে আলটিমেট এটা হচ্ছে কত, PR²/100 স্কোয়ার। 100 স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি কি PR²/100⁴। তো এইটা হলো আমাদের দ্বিতীয় বছরের ক্ষেত্রে, এটা 2 বছর পর। আমাদের যেটা চেয়েছে সেটা হচ্ছে কি, এই ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে যে দুটোর ক্ষেত্রে 2 বছর এবং 3 বছরের এই দুটোর ক্ষেত্রে কিন্তু সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্যের অনুপাত হচ্ছে কত, 25:8। আমরা 2 বছর করে বের করলাম, এবারে তৃতীয় বছরে বের করব। তৃতীয় বছরে এদের দুটোর পার্থক্য, এতে কি এক্সট্রা এখানে, তাহলে 2 বছর বের করে কি লাভ পেলাম, এবং পার্থক্যের যে অনুপাতটা হবে সেটাই হবে 25:28। তাহলে প্রথমের পার্থক্যটা বের করলাম, এবং দ্বিতীয় যে পার্থক্যটা সেটা এবার আমরা বের করব। সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে আর এর মানটা বের করব। তো 3 বছরের যদি পার্থক্য বের করি, 3 বছরের সুদের পার্থক্য একই রকমভাবে এখানে যেটা 2 ব্যবহার করেছি ওখানে সেটা 3 ব্যবহার করব, আর সবই একই রকম থাকবে। তো P × 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার 3 মাইনাস পি, এটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, মাইনাস PR × 3 P × R × 3/100। তো এটা বিয়োগ করলাম। তো এইরকমভাবে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, আর ক্যালকুলেশন এটা ভোলকিপির সূত্রে ভাঙবো, এটা ক্যালকুলেশন অ্যাড করে এখানে সমনষ্ট করবো না, এখানে সিম্পল ক্যালকুলেশন। এখানে যদি ক্যালকুলেশন করি, এটা লাস্ট অফ অল এটা দাঁড়াবে কত, PR²/10⁴ ইন্টু 300 প্লাস R/100। তো এটা বেরোবে। এইবারে একটা বেরোলো এটা, আর একটা বেরোলো এটা, এই দুটোর মধ্যে অনুপাত যেটা দেওয়া থাকবে সেটা দেওয়া থাকছে কত, 25/8। তাহলে এটা আমরা এটা বাই এটা করব, সেটা সমান হবে 25:8। তার মানে আমরা পাচ্ছি কত, PR² 10⁴ ইন্টু 300 প্লাস R/100 বাই PR² 10⁴, এইটা অনুপাত এটা সমান এখানে যেটা দেওয়া আছে 25/8। তো এই অংশটা পুরো কেটে যাচ্ছে, তাহলে এইটা সমান 25/8। এবারে সিম্পল ক্যালকুলেশন হয়ে যাবে, 300
প্লাস আর বাই 100 সমান 25/8। এখান থেকে আমরা আর এর মান কীভাবে পাবো? আর সমান হচ্ছে 25 × 100/8 মাইনাস 300। তার মানে এখানে আমরা ক্যালকুলেশন করে নিতে পারি, এটা 2 4 2 কাটবে 25 4, তার মানে এটা দাঁড়াচ্ছে কত? 100/8। 25 25। তো এক্ষেত্রে আমরা এখান থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করে এক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি এটা অ্যাকচুয়াল দাঁড়াবে 25 25 625, আর এখান থেকে এটা হলে 600 মাইনাস 600 মানে 25/2, তার মানে হচ্ছে 12.1/2%। এটাই হবে আমাদের উত্তর। তাহলে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। তো এটা এই ধরনের হলো, এটা আশা করি একটু বড় অঙ্ক, ক্যালকুলেশন একটু বড়, তো তবুও এই ধরনের অঙ্ক এক দুবার প্র্যাকটিস করে রাখবে। যদি পরীক্ষায় আসে তো সময় সাপেক্ষ হবে, এটা তো কোনোভাবেই ছোট করা যাবে না হচ্ছে, তো ক্যালকুলেশন একটু বড় হবেই। তো সেই ক্ষেত্রে আমাদের একটু মাথা ঠান্ডা রেখে এটা ক্যালকুলেশন করতে হবে। পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটা যেটা বলেছে 46 দাগের অঙ্ক। এক পিতা 16,400 টাকা উইল 17 বছর এবং 18 বছরের বয়সী 2 পুত্রের জন্য রেখে গেলেন। তখন তাদের উভয়ের বয়স 20 বছর হয়ে আসল, তখন 5% চক্রবৃদ্ধি সুদের হারে উভয় সুদে আসলে সমান মূলধন পাবে। ছোট পুত্রের বর্তমান ভাগ কত? তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 3 বছর পর যে টাকাটা ছোট পুত্রের জন্য রেখে যাবে, বড় পুত্রের জন্য যে টাকাটা রেখে যাবে, তাদের যেটা সুদ আসল যেটা হবে সেটা কিন্তু উভয় ক্ষেত্রেই এই না, ছোট পুত্রের যে 3 বছরের যেটা সুদ আসল এবং বড় পুত্রের সেটা 2 বছরের সুদ আসলের সঙ্গে সমান হবে, এটা কন্ডিশন। তো এই ক্ষেত্রে আমাদের ধরে নেব যে প্রথমে ছোট এবং বড় পুত্র যেটা পাচ্ছে, যে ছোট পুত্রের ভাগ সমান x টাকা, অতএব বড় পুত্রের ভাগ সমান হচ্ছে কত না, মোট হচ্ছে 16,400, এখান থেকে x বাদ দেবো, সেই পরিমাণে টাকা। এটা হলো। এবারে যেটা বলেছে যে উইল 17 বছর এবং 18 বছর বয়সে 2 পুত্রের জন্য রেখে গেলেন, তখন তাদের উভয়ের বয়স যখন 20 বছর হবে। তো উভয়ের বয়স যখন 20 বছর হবে তখন 5% চক্রবৃদ্ধি সুদে উভয় সুদে আসলে মূলধনের সমান হবে। তো প্রথম যেটা হচ্ছে যে বড় ছেলে যে 18 বছর বয়স এখন, আর ছোট ছেলে 17 বছর বয়স। এবার ছোট ছেলের মূলধনটা যেটা হচ্ছে সেটা হচ্ছে x টাকা, বড় ছেলের মূলধন হচ্ছে এই পরিমাণে টাকা। এইবারে বলেছে যে এই ছোট ছেলে 3 বছর পরে তার চক্রবৃদ্ধি সুদ এবং আসল মিলে যতটা হবে ছোট ছেলের, বড় ছেলের 2 বছরের মধ্যে যখন উভয়ের বয়স 20 হবে, তাহলে বড় ছেলের 2 বছরে তার সুদ আসল একই হবে। এটাই ব্যাপারটা বলতে চেয়েছি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ছোট ছেলের 3 বছরের সুদ আসল x টাকার 3 বছরের সুদ আসল সমান 16,400 মাইনাস x টাকার 2 বছরের সুদ আসল। এইটা হচ্ছে এর মেন কন্ডিশন। তো এইবারে এটাকে আমরা কাজে লাগাবো, কাজে লাগিয়ে দেবো যে প্রথমে x টাকার 5% হারে সুদ আসল কত হচ্ছে না, x টাকার 5% হারে সুদ আসল হচ্ছে x × 1 + 5/100 হোল টু দি পাওয়ার 3। এটা তো সিম্পল ক্যালকুলেশন, এখানে বিশেষ কিছু নেই। আর যেটা আছে 16,400 মাইনাস x, এটার ক্ষেত্রে এটা 3 বছরের ক্ষেত্রে ছিল, এটা 2 বছরের ক্ষেত্রে হবে, আর কিছু না।
5%, দুটোর ক্ষেত্রেই 5% হারে আছে। এটাই আমাদের ক্যালকুলেশনের আসল জিনিস। তো এবারে ক্যালকুলেশনটা একটু সিম্পল করে দিই। এটা কিউব আছে, এটা স্কোয়ার আছে, দুটোর ভেতরে কিন্তু একই জিনিস আছে। তাহলে যদি ভাগ করে দিই, শুধু একটা পড়ে থাকবে 1 + 5/100, আর কিছুই থাকবে না। এর সঙ্গে আমি এক্সট্রা রেখে দেবো, এর সঙ্গে গুণ আছে, দুটো করে কেটে যাবে বোথ সাইড। তো এখানে শুধু পড়ে থাকবে 16,400 - x, এইটুকুই। এইবারে আমরা ক্যালকুলেশন করে নেবো, সিম্পল ক্যালকুলেশন। এক্সগুলোকে এক সাইডে আনবো আর বাকিগুলোকে এক সাইডে আনবো। এক্সগুলোকে যদি এক সাইডে নিয়ে আসি, তাহলে এখানে একটা এক্স, এখানে একটা এক্স, মোট 2x হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে পুরোটা, সরি 2x নয়, এখানে পুরোটাই সঙ্গেই এক্স গুণ হবে, মানে এখানে 105/100, এর সঙ্গে আমার এক্সটা এখানে গুণ হবে, আলাদা আলাদা করা যাবে না, এখানে ওপাশে গেলে তারপরে এখানে এক্স যোগ হবে। তাহলে সব মিলিয়ে যেটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন করে, এটা লাস্ট অফ অল দাঁড়াবে 21x/20। এইটা সমান কত হচ্ছে? 21x/20 সমান হচ্ছে 16,400 + x, আচ্ছা প্লাস না মাইনাস এক্স, যেমন আছে এখানে এক্সটা তেমন থাকলো। এই পাশটা শুধু ক্যালকুলেশন করলাম, এটা 105/100, এটা কাটাকুটি করে এটা হলো। এবার এক্সটাকে ওপাশে যাবে, এক্সটা ওপাশে যাবে, এক্সটা ওপাশে গেলে এটার সঙ্গে প্লাস এক্স হবে, তার মানে 21 + 20, 41x ওপরে থাকবে, বাই নিচে 20 থাকবে, যেমন আছে 16,400। এইবারে এখান থেকে আমরা এক্স বের করব। এক্স সমান হচ্ছে কত? 16,400 × 20/41। এবারে কাটাকুটি হবে, কাটাকুটি হয়ে এটা রেজাল্ট আসবে কত? 8,000। তাহলে আমরা এক্স এর মান পেলাম কত? 8,000। ছোট পুত্রের ভাগ বলেছে, ছোট পুত্রের ভাগ এক্স ধরা হয়েছিল, সেটা 8,000 টাকা। এর দাগের অপশানটা এক্ষেত্রে কারেক্ট অপশান। চলে যাই নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক 47 দাগের অঙ্ক বলেছে 8,840 টাকা এ এবং বি এর মধ্যে এমন ভাগে ভাগ করো যাতে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 8 বছর পরে এ এর মূলধন 10 বছর পরে বি এর মূলধনের সঙ্গে সমান হবে। তো দুজনের ভাগ কত হবে? তো এটাও সিম্পল অঙ্ক, দুটো পার্সেন্টেজ আমরা এই ক্ষেত্রে দেওয়া আছে আলাদা আলাদা করে, যেটা একটা বলেছে 8 বছর আর একটা 10 বছরের ক্ষেত্রে, সেইভাবেই আমরা ক্যালকুলেশন করব। তো ধরে নেব এর ভাগ, আমি এখানে ধরে নিচ্ছি এক্স, ধরি এ এর ভাগ সমান এক্স টাকা, অতএব বি এর ভাগ সমান হচ্ছে কত? না 8,840, এটা টোটাল ছিল, সেখান থেকে এক্স বাদ দেবো, এই টাকাটা। এইবারে দুটো আমরা পেয়ে গেলাম। এবারে দুটোর ক্ষেত্রেই আমরা যেটা দেখব যে 10% হারে বলেছে, এমনভাবে ভাগ করে যে বার্ষিক 10% হারে 8 বছর পর এবং 10 বছর পর তাদের মূলধন সমান হবে। এখানে তাহলে সিম্পল সূত্র এখানে ইউজ হবে, এখানে বিশেষ কিছু নেই। তো এক্স টাকার ক্ষেত্রে আমরা যেটা সুদে আসলে 8 বছরে যেটা আমরা পাবো, সেটা বাকি টাকার ক্ষেত্রে সেটা 10 বছরের ক্ষেত্রে পাবো। এইটা এখানে আর বিশেষ কিছু নেই, এইটুকু অংশ, এই দুটো তো একই জিনিস। এটা যেহেতু 8 আছে, এটা 10 আছে, তাহলে এখানে দুটো কেটে এখানে 2 শুধু স্কোয়ারটা থাকবে, আর কিছু থাকবে না। তার মানে এটা যদি আমি কাটাকুটি করে দিই, এই অংশটুকু এভাবেই কিন্তু ক্যালকুলেশন ছোট করতে হয়। তাহলে এখানে থাকবে কত? 1 + 10/100 ইন্টু স্কোয়ার, কারণ এখানে 10 আছে পাওয়ার, এখানে 8 আছে, তাহলে ক্যালকুলেশন, সূচকের ক্যালকুলেশন কী হবে? এটা পাশে গেলে ভাগ হয়ে যায়। তো সেম জিনিসের পাওয়ার
এই যে সূত্রটা m বাই n a টু দি পাওয়ার m বাই n সমান a টু দি পাওয়ার m মাইনাস n, এই সূত্রটা এখানে কাজে লেগেছে। সূচকের সেম বেস যদি থাকে, পাওয়ার আলাদা থাকে, তাহলে যদি ডিভাইডেড থাকে এক্ষেত্রে আমাদের একই জায়গায় পাওয়ারের একই বেস হয়ে সেটা পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। তো এইটুকুই, ক্যালকুলেশনের মধ্যে আর বেশি কিছু নেই। এবারে এটাকে ছোট করে নেব। এটা ছোট করে নিলে 1/10 হয়ে যাবে, তার মানে 11/10 হোল স্কোয়ার, 11/10 ইন্টু 11/10। এটা ক্যালকুলেশন করে আমাদের এখান থেকে বাকিটা ক্যালকুলেশন করতে হবে। তো এক্ষেত্রে আমরা এটা 40 মাইনাস এক্স, 11 মানে 121, আর এটা হচ্ছে 100, এক্স ইকুয়াল টু এটা। এবারে এক্স যদি আমি এক জায়গায় করি, এক্স এটা প্লাস হয়ে যাবে 121x বাই 100 ইজিক্যাল টু 8840 ইন্টু 121 বাই 100 এটা। এইবারে এটাকে এখান থেকে সরাসরি যদি আমরা ক্যালকুলেশন করে নিই, এক্সের মানটা যদি বের করতে চাই, এখানে আমাদের আসবে কত, 221 বাই 100 হবে, তারপরে এক্সটা ওপাশে চলে গেলে আলটিমেট আমাদের এক্স সমান আসবে কত, 221 গুণিতক 40। আচ্ছা, উপরে 221 হতো, এটা নিচে 221 হয়ে যাবে, আর এটা 121 উপরে এমনিতেই আছে, এই অংশটা আছে, শুধু 100 কেটে যাবে আর কিছু না। মানে এটা আলটিমেট এটা হবে কত, এই 100টা এর সঙ্গে গুণ হবে, তার মানে উপরে হবে 221x বাই 100। এবারে এটার সঙ্গে এটা যদি সমান করি, 100 বাদ দিয়ে দেবো, তাহলে 221 দিয়ে শুধু ভাগ হয়ে যাবে, আর কিচ্ছু নয়। এইবারে এখানে আমরা এটা 4 দিয়ে 40 হয়ে যাবে, 4 দিয়ে যদি কেটে দিই, এবারে এটাকে 4 দিয়ে গুণ করব, সেখান থেকে আমরা এক্স এর মান পাবো। এক্স এর মান তাহলে দাঁড়াবে কত, 4840। এক্স এর মান দাঁড়ালো কত, 4840। তাহলে আমরা এখানে যে অপশানগুলো পেলাম, সেই ক্ষেত্রে আমাদের এইখানে 4800 এটার সঙ্গেই শুধু ম্যাচ করেছে, তাহলে এটাই কারেক্ট, বিয়ের দাগের অপশানটা কারেক্ট হবে। বাকিটাও বের করে নিয়ে দেখা যেতে পারে, তবে এখানে দেখার খুব একটা দরকার নেই, কারণ টোটাল হচ্ছে 8840 টাকা, আর এটা 4840 টাকা, আর একটা যে 4000 হবে এমনিতেই বোঝা যাবে। তো তাহলে বিয়ের দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্কটা কি বলেছে এবার দেখে নিই। 48 দাগের অঙ্ক বলেছে, দুয়া বাবু কিছু অর্থ এ এবং বি খাতে বিনিয়োগ করলেন, যেখানে যথাক্রমে বার্ষিক 8% এবং 9% হারে চক্রবৃদ্ধি সুদ পাওয়া যায়। যদি 2 বছরে দুটি খাত থেকেই মোট সুদ 4818.3 টাকা পাওয়া যায়, তবে মোট বিনিয়োগ 27000 টাকা হয়। তাহলে এর খাতে কত টাকা বিনিয়োগ হবে? এখানে ডাটাগুলো আগে বাছাই করে নিয়ে নিই। এখানে যেহেতু আমাদের কত বিনিয়োগ হবে বলে ধরে নেব, একটা এর খাতে এক্স বিনিয়োগ হচ্ছে, বাকিটা মোট 27000 টাকা, তো বাকিটা মানে 27000 মাইনাস এক্স বি এর খাতে বিনিয়োগ হয়েছে। এবারে যেটা বের করতে হবে যে আমাদের দুটোর ক্ষেত্রেই কিন্তু যে চক্রবৃদ্ধি সুদ ব্যবহার করা হয়েছে, একটা বার্ষিক 8% হারে আর একটা 9% হারে। এই দুটোই পার্থক্য, দুটোর ক্ষেত্রেই কিন্তু 2 বছরের জন্য ব্যবহার করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা এইভাবেই বের করব যে দুটোর ক্ষেত্রে আসল বের করব। আচ্ছা, দুটোর ক্ষেত্রে যেটা মোট দুইটি খাত থেকে সুদ মোট এটা হয়েছে, তাহলে দুটি থেকে আমরা সুদ বের করব। সুদ বের করে এখান থেকে টোটাল সুদ দুটোর ক্ষেত্রে বিয়োগ করব, যোগ করব, যোগ করলে যেটা হবে, যেটা দেওয়া আছে ওটাই হবে, ও সেখান থেকে আমরা ক্যালকুলেশন করব। দেখা যাক, এখানে ধরে নিচ্ছি এ এক্স টাকা আর বি এর তাহলে হচ্ছে কত না, মোট 27000 মাইনাস এক্স টাকা। এই দুটো হচ্ছে দুটো খাতে ব্যবহার হলো, এই এ আর বি দুজনের ক্ষেত্রে দুটো খাতে ব্যবহার হলো। এইবারে যেটা হচ্ছে কি, 8% আর 9% হারে 2 বছরের জন্য আমরা চক্রবৃদ্ধি সুদ বের করে নেবো এখান থেকে। তো তাহলে এক্স ইন্টু যদি আমরা করি, এটা একবারে সুদ বের করব, 1 + 8/100 2 বছরের জন্য, মাইনাস এখানে 1 করে দিলাম, প্লাস
27,000 মাইনাস এক্স। এটার ক্ষেত্রেও একই সূত্র আমরা ইউজ করব, 1 + 9% হারে 2 বছরের জন্য। এটা সমান হচ্ছে কত? 4,818.30 টাকা। তো এর ক্যালকুলেশনগুলো একটু বড় হবে, তবে এটা সিম্পল ক্যালকুলেশন, ধৈর্য ধরে করলে হবে, বিরাট কিছু ক্যালকুলেশনের ব্যাপার নেই। তবে কাটাকুটি করব, এটা 4 2 8, এটা 25, 4 100, তাহলে আলটিমেট আমাদের হচ্ছে কত? 25 26 27/25 এর হোল স্কোয়ার। তার মানে সব মিলিয়ে যেটা সেখান থেকে আমরা 1 মাইনাস করব, সব মিলিয়ে এটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কত না 104x/665, আর এর সঙ্গে যোগ হবে কত না 27,000 মাইনাস এক্স ইন্টু 881/10,000। এইটা সমান আমাদের হচ্ছে কত? দশমিক, এটা 30, এইটা হলো। এবারে আমরা ক্যালকুলেশন করব কি, এখান থেকে আমরা সরাসরি সিম্পল ক্যালকুলেশন, এখানে লসাগু করে একবারে গুণ করে যদি ক্যালকুলেশন করি, এই ক্যালকুলেশনটা তোমরা করে নিতে পারো এটা থেকে ডাইরেক্ট। সো এক্সগুলোকে এক সাইডে এনে বাকিটা আর সাইডে নিয়ে যদি ক্যালকুলেশন করি, এটা দাঁড়াবে কত? 217x = 2604000। তার মানে x = 2604000/217। তো তাহলে এটা আমরা টোটাল আসছে কত? 12 দিয়ে কেটে যাবে 12,000। তাহলে এক্স এর মান হবে 12,000 টাকা। এটা ক্যালকুলেশনটা একটু বড় হবে, তোমরা এটা করে নিও চেষ্টা করলে। এটা বিরাট কিছু না, কয়েকটা গুণ ভাগের ব্যাপার আছে। সিম্পল ক্যালকুলেশনের ক্ষেত্রে এখানে দশমিক তোলার নিয়ম হচ্ছে কি, দশমিকটা এখানে 2 ঘর আগে আছে, এখানে 100 করে দিলে পুরোটা দশমিক উঠে যাবে। বাকি এমনি সিম্পল ক্যালকুলেশন করতে হবে, এক্সগুলোকে এক সাইডে এনে বাকি সংখ্যাগুলোকে এক সাইডে এনে সিম্পল ক্যালকুলেশন। তো আমাদের এই ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি উত্তর হচ্ছে 12,000 টাকা। তো এখানে এর দাগের অপশানটা কারেক্ট অপশান। তো এই ক্ষেত্রে যেটা বলার, যেসব অঙ্কে কিন্তু ক্যালকুলেশনগুলো বড় বড় আসার সম্ভাবনা আছে, সেই সব অঙ্কগুলো জানার দরকার আছে যে এই অঙ্কগুলোতে আমার ক্যালকুলেশন বড় হবে। তো সেই অঙ্ক বাছাই করার সুবিধা হবে। তো সেই জন্য বড় যেগুলো হওয়ার সম্ভাবনা আছে সেগুলোকে চিনে রাখার দরকার, এবং সেটাকে শর্টকাটে যদি সময় থাকে একবারে শেষে, একবারে ছাড়তে বলছি না, একবারে শেষে যদি সময় থাকে অবশ্যই সেটাকে ক্যালকুলেশন করে উত্তর বের করার চেষ্টা করবে। তো সেক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। প্রথমে এই ধরনের বড় অঙ্ক থাকলে সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় চলে যাবে এবং সেটা ব্রেনটা কনফিউজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো ভিডিওগুলো দেখতে থাকো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত। আজকে অনেক নতুন টাইপের অঙ্ক আলোচনা হলো, আশা করি তোমাদের ভীষণ কাজে লাগবে। তো এই ধরনের ভিডিও আসতেই থাকবে, তাই যারা যারা নতুন তাদেরকে বলবো তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটি প্রেস করতে ভুলো না। ভিডিওটি যদি ভালো লাগে এবং কাজের মনে হয় অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো, একটি লাইক করে দিও। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।